আচ্ছা বিমল, তুই আগের চাকরিটা এত তাড়াতাড়ি ছেড়ে দিলি কেন বলতো? ছাড়বো না তো কি করব বলো জেঠু। এক প্রকার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি। আর কদিন থাকলে হয়তো আমাকে আর ফিরে পেতে না। কি বলছিস রে বাপ? কি হয়েছে বল দেখি। সে অনেক কথা জেঠু, শোনো তাহলে। কিছুদিন হলো মোহনপুর স্টেশনে যোগদান করেছি। সহকারী কেউ নেই, আমি একা। এই এলাকায় আমি একেবারেই নতুন, কোনো কিছু চিনি না। বেশিরভাগ সময় একা একা স্টেশনের সময় কাটতো। সেদিন ছিল মঙ্গলবার, বাইরে আধার ঘনিয়ে এসেছে। শীতের রাত, বেশ কুয়াশা পড়েছে। সামনে তেমন কিছু ভালোভাবে দেখা যাচ্ছে না। স্টেশনের শেষ মাথায় হরিকাকার একটা চায়ের দোকান আছে। শরীরটা জমে গেছে, তাই চা খাওয়ার উদ্দেশ্যে হরিকাকার দোকানের দিকে হাঁটলাম। গিয়েই দেখতে পেলাম হরিকাকার দোকানটা এখনো খোলা আছে। হরিকাকা, শীতের সময়টা বেশ ভালোই, তাই না? সন্ধ্যার পরে রাস্তাঘাট সব ফাঁকা হয়ে যায়। সাদা কুয়াশায় চারদিকটা ভরে যায়। উত্তরের হিম শীতল বাতাস। রাত্রি একটু বেশি হলেই আকাশ থেকে ঝরে আসে নিশির শীতল ফোঁটা। এক ফোঁটা গায়ে পড়তেই শরীরটা কেমন যেন ঝাড়া দিয়ে ওঠে। এরই মাঝে এক চুমুক চা আর এক টান সিগারেট কতই না সুন্দর, তাই না? হ্যাঁ, সবই ঠিক ছিল, কিন্তু এই জায়গাটা বেশি সুবিধার নয় বাবু। আপনার মতো অনেকে এই জায়গাটাকে সুন্দর বলেছে, কিন্তু তাদের শেষটা খুব খারাপ হয়েছে। বিশ্বাস করবেন না সাহেব, এই স্টেশনে নতুন তো, কদিন থাকুন, নিজেই বুঝতে পারবে। এমন কথা বলছেন কেন কার্তিকদা? এই স্টেশনে কি কিছু দেখেছেন নাকি? কার্তিকদা আমার দিকে বাঁকা দৃষ্টিতে তাকালো। এই মোহনপুর স্টেশনে কার্তিকদার ছোট্ট একটি চায়ের দোকান। গ্রামের রেল স্টেশন, তাই উন্নত ছোঁয়া এখনো পায়নি। আর এখানে আসার পরে এখন পর্যন্ত স্টেশনের এই একটিমাত্র লোকের সঙ্গে আমার বেশ আলাপ জমেছে। এই একটিমাত্র দোকান ছাড়া স্টেশনে অবশ্য আর কোনো দোকানও নেই। বললে বিশ্বাস হবে কিনা জানি না, অন্য শহরের স্টেশনের সঙ্গে এই গ্রাম জনবিহীন স্টেশনের কোনো মিল নেই। এ যেন পৃথিবী থেকে আলাদা একটি গ্রহ। না আছে কোনো লোক সমাগম, না আছে হকারদের শব্দের উপস্থিতি। নীরব নিস্তব্ধ একখানা প্ল্যাটফর্ম। মোহনপুর গ্রাম থেকে কয়েক কিলোমিটার ভিতরে এটি। যাত্রীও হাতে গোনা কয়েকজন। এখানে প্রতি সপ্তাহে সন্ধ্যার পর একটি হাট বসে। হাটে শুনেছি খুব সস্তায় মালামাল পাওয়া যায়, তাই হাটবারে বেশ লোক সমাগম হয়। বাকি দিনগুলো স্টেশনে কাকপক্ষেও দেখা পাওয়া কঠিন। কি হলো কার্তিকদা, উত্তর দিলেন না যে? খুব বাজে কিছু দেখেছেন নাকি, যেটা আমি জানি না বা এখনো শুনিনি? আগে সব কথা মুখে আনতে নেই সাহেব, আপনি শহরের মানুষ, আমাদের কথা শুনলে হাসবে। তবুও বলছি, রাতের বেলাটা একটু দেখে শুনে চলবে। কোনো কিছু শব্দ শুনলে হঠাৎ করে ঘর থেকে বেরোবেন না। আর হ্যাঁ, শোনেন বাবু, বেশি রাতে কোনো শিডিউল ছাড়া ট্রেনের হুইসেল শুনলে একদমই ঘর থেকে বেরোবেন না। কি বলছেন দাদা? এখানে শিডিউল ছাড়াও ট্রেন আসে? আর আসলেও সেটা কোথায় যায় আর কিসের ট্রেন? ওটা কালীঘাটের ট্রেন। কালীঘাট? হ্যাঁ, ওটাই কালীঘাটের শেষ ট্রেন। মধ্যরাতের দিকে আসে। আর ওই ট্রেনে একবার যে ওঠে সে আর কোনোদিন গন্তব্যে যেতে পারে না। ওটাই হয় তার জীবনের শেষ যাত্রা। আর হ্যাঁ, ওই ট্রেন স্টেশনে এসে হুইসেল বাজাবে এবং যাত্রী খুঁজবে।
আপনি কিন্তু ভুলেও ঘর থেকে বেরোবেন না। তাহলে আজ আসি, সাবধানে থাকবেন। আমাকে এখনই বেরোতে হবে। দোকানপাতি আগে কার্তিকদা গুটিয়ে রেখেছিল, এখন আমাকে প্রণাম জানিয়ে সে গায়ের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। ফাঁকা স্টেশন পড়ে রইল, আমি একা। কার্তিকদার কথাগুলো শুনে মনের অজান্তেই একটা ভয় কাজ করছে। যাই হোক, কোনোভাবেই কালীঘাটে ট্রেনের সামনে পড়া যাবে না। ওটা আসার আগেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতে হবে। রেল লাইন ত্যাগ করে আমি আমার ছোট্ট কুটুরি ঘরটা ঢুকে পড়লাম। অতঃপর আমি আমার প্রতিদিনের মতোই পছন্দের বইখানা নিয়ে বসে পড়লাম। আজ রাতে আর যে যাত্রী আসবে না তা বিলক্ষণ জানি, সেজন্যই ঘরের দরজাটাও লাগিয়ে দিলাম। যদি ঘুমিয়ে পড়ি। একটা ভূতের গল্পের সংকলনই পড়ছিলাম। ওই পরিবেশে ওই নির্জন স্টেশনের ছোট খুপড়ি ঘরে বসে একা ভৌতিক বই পড়েছি। সারা শরীরে একটা মৃদু শিহরণ বেশ টের পাচ্ছি। রাত যত গভীর হচ্ছে, কুয়াশার প্রবণতা ততই বাড়ছে। হাতে খোলা গল্পের বই, বাইরে ঘন কুয়াশা, অন্ধকারের মধ্যে ছবির মতো আঁকা নির্জন ট্রেনের স্টেশন। স্টেশনের পাশ দিয়ে চলে গেছে আঁকাবাঁকা ট্রেন লাইনগুলো। সেই লাইনের পাশ দিয়েই বড় বড় গাছের জঙ্গল। কুয়াশায় বড় বড় গাছগুলো ঢেকে গিয়েছে। স্থির হয়ে এই দৃশ্য দেখেছি। জানালা দিয়ে ঠান্ডা হাওয়া বুকের ভিতর হিমেল আঁচড় কাটছে। মৃদু কুয়াশার ছাট অল্প অল্প গায়ে এসে লাগছে। ঘরের ভিতরে দপদপ করছে জ্বলন্ত লণ্ঠনের আলো। সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত শীতল আলস্য। কিন্তু হঠাৎ শুনতে পেলাম এ কি, এত রাতে ট্রেনের আওয়াজ? এটা আবার কালীঘাটের ট্রেন না তো? ঝড়ের গতিতে একটি ট্রেন ছুটে আসলো স্টেশনের দিকে। অমনি স্টেশনের সিগন্যাল লাইটগুলো অন হয়ে গেল। কালীঘাটের ট্রেনের আগমন। এইদিকে আমি একা ঘরে প্রচণ্ড ভয় পাচ্ছি, আর ট্রেনটা স্টেশনে এসেই অনবরত হুইচাল বাজিয়ে যাচ্ছে। মনে হচ্ছে মধ্যরাতের যাত্রীদের ডাকছে। ট্রেনটা তো প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছে, আর এখানে দাঁড়িয়ে কেন হুইচাল দিচ্ছে? আর এখানে তো সিগন্যাল মাস্টার আমি, নাকি আমাকেই ডাকছে? না না, দরজা খোলা যাবে না। আর কার্তিকদা বলেছে কালীঘাটের ট্রেন আসলে দরজাটা না খুলতে। ট্রেনটা কিছুটা সময় অপেক্ষা করে একটা সময় স্টেশন ত্যাগ করলো। ট্রেনটা চলে গেছে। এবার পড়ায় মনোযোগ দিলাম। গল্পের মাঝে হারিয়ে যেতে যেতে কখন যে চোখ লেগে গেছে টেরই পাইনি। আচমকা ঘুম ভাঙল একটা কান্নার শব্দে। চাপা কান্নার স্বর স্পষ্ট মনে হলো কোনো বাচ্চা যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। ধর্মর করে উঠে বসলাম। জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখি কুয়াশা আরও বেড়ে গেছে। স্টেশন ঢেকে আছে, চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা। তবে একে নিস্তব্ধতা বলা চলে না, কারণ বেশ কিছুক্ষণ কান পাতলেই বোঝা যায় পাশের জঙ্গলে অসংখ্য ঝিঝি পোকা একসঙ্গে ডাকছে। আর ঠিক এরই মধ্যে ভেসে আসছে একটা কান্নার আওয়াজ, চাপা কান্নার স্বর। লণ্ঠনটা হাতে নিয়ে দরজার সামনে এসে দাঁড়ালাম। বুঝতেই পারছিলাম রাত এখন অনেকটা বেঁচে গেছে। এত রাতে বাইরে বেরোনো কি ঠিক হবে? কার্তিকদার কথাগুলি মনে পড়তে লাগলো। কিন্তু তার পরের মুহূর্তে মনে হলো যদি সত্যিই কোনো বাচ্চা বিপদে পড়ে থাকে। অতঃপর নিজেকে কোনো রকম বুঝিয়ে আমি লণ্ঠনটা নিয়ে বাইরে বের হলাম। নিশুতি রাত, বাইরে বেরোতেই শরীরটা কেমন যেন ভারী হয়ে এলো। মনে হলো চারপাশের অন্ধকার স্টেশন যেন আমাকে গিলে খেতে আসছে।
আমি একবার কান পাতলাম। হ্যাঁ, স্পষ্ট ভেসে আসছে একটি কান্নার আওয়াজ, ঠিক যেন ওই অন্ধকার রাতের বুকে সে বিলাপ করে কাঁদছে। কান্নার আওয়াজটা অনুসরণ করে কিছু দূর এগোতে থমকে দাঁড়ালাম। এক মুহূর্তের জন্য সারা গায়ে কেমন যেন কাঁটা দিয়ে উঠল। আমার চোখ আটকে গেল রেল লাইনের উপরে। স্টেশনের পাশে অন্ধকারে ট্রেন লাইনে কে একটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দূর থেকে স্পষ্ট দেখে মনে হচ্ছে বিভৎস চেহারার একটি বাচ্চা ছেলে। কিন্তু এত রাতে একটা বাচ্চা ছেলে কি করছে, আর এইভাবে রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বা কেন? মূল গ্রাম তো বেশ দূরে। এই শীতের রাতে কারো, বিশেষ করে ছোট ছেলে, এই সময় এইখানে থাকা অসম্ভব। বুকের ভেতরে দম বন্ধ করা চাপা অস্থির তোলপাড় করছে। আমি কোনো রকম আরেকটু এগিয়ে এসে ডাক দিলাম। গিয়েই দেখলাম ঝলসানো চেহারার একটি ছেলে দাঁড়িয়ে আছে। চেহারায় কাটা কাটা দাগ, গলাতে কোনো মাংস ছিল না, শুধু একটি হাড়ের উপর দাঁড়িয়ে আছে মুন্ডুখানি। খুব খারাপ একটি পরিবেশ বটে, তবুও এক বুক সাহস নিয়ে কথা বলার চেষ্টা করলাম। এই যে ছেলে, শুনতে পাচ্ছ? এত রাতে ট্রেন লাইনে দাঁড়িয়ে কি করছো? উপরে উঠে এসো, রাতের ট্রেন আসতে পারে। ধীরে ধীরে জ্বলন্ত চোখ দুটি আমার দিকে এগিয়ে আসছে। মন্ত্রমুগ্ধের মতো শুধু সেদিকেই চেয়ে রইলাম। এক চুল নড়তে পারলাম না, নড়ার শক্তি পেলাম না। সেই বিভৎস চেহারার ছেলেটা হেসে উঠে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর আর কিছু মনে নেই আমার। পরদিন সকালে কার্তিকদা এসে দেখে আমার শরীরটা মাটিতে পড়ে আছে, গলাটা ক্ষত বিক্ষত, কোনো প্রাণীতে রক্ত চুষে খেয়েছে এমন। আমার বিস্ফারিত খোলা চোখ দুটি কার্তিকদার দিকেই তাকিয়ে আছে। আমার শরীর নড়াবার যেন কোনো শক্তিই নেই। আমার এই অবস্থা দেখে আতঙ্কিত হয়ে কার্তিকদা তখন বলল, স্যার, আমার ভুল হয়েছে, আপনাকে এই সবটা আগেই খুলে বলা উচিত ছিল। পরে জানতে পারলাম বেশ কয়েক বছর আগে এক সন্ধ্যায় এক বাচ্চা ছেলে গরু খুঁজতে এসে অসাবধানে লাইন পার হতে যেয়ে ট্রেনে কাটা পড়ে। অপঘাতে মারা যাওয়ায় ওর আত্মার মুক্তি হয়নি। অভিশপ্ত পিচাসে পরিণত হয়ে বেকায়দায় কাউকে পেলেই রক্ত খেয়ে মেরে ফেলে। সেদিন কোনো এক অদৃশ্য শক্তি আমাকে বাঁচিয়ে দেয়। তারপর থেকে আমি ওই স্টেশন থেকে বদলি নিয়ে চলে আসলাম ভবানীপুর রেল স্টেশনে।